সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সট বুক। আমরা আপার প্রাইমারিকে মাথায় রেখে আজকে থেকে সায়েন্সের যে টপিক ওয়াইজ সেশন, সেই সেশন শুরু করতে চলেছি। আজকে যে চ্যাপ্টারটি পড়াবো সেটা আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বেসিক ইলেকট্রিসিটি। এখান থেকে আমি এটুকু বলতে পারি যে সায়েন্সে যে 30 নাম্বার রয়েছে সেই 30 নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন আপনারা এখান থেকে পাবেন, কারণ এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তো এই চ্যাপ্টারটি অনেকের কঠিন মনে হতে পারে, এই চ্যাপ্টারটি অ্যাকচুয়ালি কঠিন, বাট আপনারা পড়ুন আমার সাথে, আপনারা রিভাইজ করুন, দেখবেন এই চ্যাপ্টারটিও আপনাদের কাছে সোজা মনে হচ্ছে। আজকে যে টপিকগুলো আমরা শিখবো সেই টপিকগুলো একটুখানি নজর দিয়ে নিই। আমরা প্রথম যেটা শিখবো আজকে সেটা হলো কনসেপ্ট অফ কন্ডাক্টর। কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর কি জিনিস, তো কনসেপ্ট অফ কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর এই দুটো সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ ভোল্টেজ, কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই তিনটে জিনিস সম্পর্কে আমরা জানবো। নেক্সট ওহমস ল কি জিনিস এটা আমরা এখানে জানতে পারবো। নেক্সট হচ্ছে প্রপার্টি অফ রেজিস্ট্যান্স ইন এ কন্ডাক্টর, অর্থাৎ একটা কন্ডাক্টরের মধ্যে যে রেজিস্ট্যান্স বা রোধ তার কি কি বৈশিষ্ট্য বা প্রপার্টি থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করতে চলেছি, আর রেজিস্টিভিটি সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো এইটুকু আজকের এই ভিডিওটা আপনারা পাবেন এবং ডিটেলসে পাবেন, ইন ডেপথে পাবেন। তো লেটস স্টার্ট। সবার আগে সবাইকে বলবো যে অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন, এই যে ক্লাসটি হবে এই ক্লাসের ইনফরমেশন এবং পিডিএফ সমস্ত কিছু আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সুতরাং এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যান। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, এখানেও আপনাকে যুক্ত হতে হবে। সমস্ত স্যার এবং ম্যাডামদের আপনি এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই এই দুটো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যান অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, তো লেটস স্টার্ট আজকের সেশন। প্রথম আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে প্রথম ইলেকট্রিক কন্ডাক্টর। দেখুন, আমি একদম সহজ উপায়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, অবশ্যই বুঝবেন, ঠিক আছে। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেটা আমাকে অফলাইনে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। ইলেকট্রিক কন্ডাক্টর সম্পর্কে একটু পড়ি। কন্ডাক্টর কাকে বলা হয়? দেখুন, কন্ডাক্টর অ্যাকচুয়ালি দু প্রকারের হয়। কি কি কন্ডাক্টর? অ্যাকচুয়ালি হিটের কন্ডাক্টর হতে পারে বা ইলেকট্রিসিটির কন্ডাক্টর হতে পারে। তো ইলেকট্রিসিটির কন্ডাক্টর নিয়ে আমরা আলোচনা করব। কন্ডাক্টর কাকে বলা হয়? যারা তড়িৎকে প্রবাহিত করতে পারে সহজে। কি লেখা আছে? এমন একটি পদার্থ যার দিয়ে বৈদ্যুতিক প্রবাহ সহজে চলাচল করতে পারে তাদেরকে বলা হয়, অর্থাৎ ইলেকট্রন সহজে চলাচল করতে পারে, এদেরকে বলা হয় ইলেকট্রিক কন্ডাক্টর। ইলেকট্রন ইন দ্য সেন্স ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, ঠিক আছে। ইলেকট্রন ইন দ্য সেন্স ফ্রি ইলেকট্রনের কথা বলা হচ্ছে। এই ফ্রি ইলেকট্রন যাদের মধ্যে রয়েছে, অর্থাৎ যত আপনারা দেখতে পাবেন যত মেটালস রয়েছে সমস্ত মেটালস এর মধ্যে এই ফ্রি ইলেকট্রনকে লক্ষ্য করতে পারা যায়, ঠিক আছে। কারণ কেন? তার কারণ আছে একটা নির্দিষ্ট। সেই কারণটা হচ্ছে মেটালদের আউটার অরবিটে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন বা দুটো ইলেকট্রন বা তিনটে ইলেকট্রন দেখতে পাওয়া যায়। তো এদের টেন্ডেন্সি থাকে এই ইলেকট্রনগুলোকে ডোনেট করে দেওয়া। যারা ইলেকট্রন ডোনেট করতে পারে, সেই ইলেকট্রন, যে ইলেকট্রনগুলো ডোনেট হচ্ছে সেই ইলেকট্রনগুলোকেই বলা হয় ফ্রি ইলেকট্রন, ঠিক আছে। অর্থাৎ এরা তার যে সেল, সেই সেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে মানে ফ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই যে 1, 2 বা 3 ইলেকট্রন আউটার অরবিটে যাদের থাকে তাদেরকে বলা হয় অ্যাকচুয়ালি মেটাল। ওকে, তো দেখুন উদাহরণস্বরূপ তামা, অ্যালুমিনিয়াম, সিলভার সমস্ত মেটালের মধ্যে পড়ছে। এরা কিন্তু খুব সহজে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ওকে, এর মধ্যে যদি একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যেটা বলে যে বেস্ট কন্ডাক্টর কে? আমাদের এই যে এত তার রয়েছে, আমরা তো বাড়িতে ইলেকট্রিসিটির জন্য তার ব্যবহার করি, সেই তার হয় কপারের তৈরি হয় বা অ্যালুমিনিয়ামের তৈরি হয়। তো এখান থেকে যদি আপনাকে একটা প্রশ্ন করে যে বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কে, তাহলে একদম চোখ বন্ধ করে উত্তর দিতে হবে সিলভার। ইট ইজ দ্য বেস্ট কন্ডাক্টর, ঠিক আছে। সব থেকে ভালো তড়িৎ পরিবাহীকে সিলভার মাথায় রাখবেন, ঠিক আছে। এখানে দেখুন ইলেকট্রিক্যাল কন্ডাক্টর সম্পর্কে দেওয়া আছে, ঠিক আছে। এগুলো সব ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। ওকে, চলুন পরবর্তীতে আসি। পরবর্তী হলো ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, তড়িৎ পরিবাহী। এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। এটা ফার্দার আমরা আরো পড়বো এই সম্পর্কে, তার আগে আমাদের রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে হবে। তো আমরা পড়বো এই সম্পর্কে। তো জি, এই জি দ্বারা প্রকাশ করা হয় এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টরকে, ঠিক আছে। একে এর ইউনিটটা কি? এর ইউনিট হচ্ছে মো বা সিমেন্স। এটা মাথায় রাখবেন, মো বা সিমেন্স এর হচ্ছে ইউনিট, ঠিক আছে। এটুকু আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে কি কি বললাম? ইলেকট্রিক্যাল কন্ডাক্টর কারা? যারা তড়িৎকে সহজে প্রবাহিত করতে পারে। উদাহরণ কি কি হবে? ম্যাক্সিমাম মেটাল যারা ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করতে পারে, ঠিক আছে। সেখানে কপার হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, সিলভার হতে পারে, গোল্ড হতে পারে, প্লাটিনাম হতে পারে, বিভিন্ন রকম মেটাল হতে পারে। এদের মধ্যে বেস্ট কন্ডাক্টরকে যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে বলবেন আপনি সিলভার, ঠিক আছে। আর কন্ডাক্টেন্সের ইউনিট কি যদি বলে তাহলে বলবো অবশ্যই মো বা সিমেন্স।
নেক্সট আসি ইনসুলেটর সম্পর্কে। ইনসুলেটর বা অন্তরক পদার্থ বলা হয় এটাকে। অন্তরক পদার্থ কারা? যারা ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করতে পারে না, অর্থাৎ ঠিক কন্ডাক্টরের অপোজিট টার্ম হচ্ছে ইনসুলেটর। এমন একটি পদার্থ যা বৈদ্যুতিক প্রবাহকে প্রতিরোধ করে, অর্থাৎ যার মাধ্যমে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে না। এটি মানুষকে বিদ্যুৎ থেকে সুরক্ষা দিতে এবং পরিবাহকদের আলাদা করতে ব্যবহার করা হয়। তার মানে কি? তার মানে অ্যাকচুয়ালি আমি বলছি, দেখবেন যদি আপনারা পোস্টার গুলো খেয়াল করেন, যে লাইট পোস্ট গুলো বা যে পোস্ট গুলো রাস্তায় দেখতে পাওয়া যায়, যেখান থেকে তারগুলো যায়, ওখানে বিভিন্ন রকম আপনারা ইনসুলেটর দেখতে পাবেন। ওখানে পিন টাইপ ইনসুলেটর, অনেকটা এরকম টাইপের দেখবেন, অনেকটা এরকম টাইপের ইনসুলেটর দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই বিভিন্ন রকম ইনসুলেটর দেখতে পাওয়া যায়। অনেকটা ডিস্ক টাইপের এরকম ইনসুলেটর দেখতে পাবেন। যদি আপনি কোনো টাওয়ার বা কোনো টাওয়ারকে খেয়াল করেন, তাহলে এরকম টাইপের ডিস্ক টাইপের ইনসুলেটর দেখতে পাবেন। এগুলো কি করে অ্যাকচুয়ালি? এই এই জিনিসটা কি করছে? দুটো তারকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, অর্থাৎ দুটো তারের মধ্যে যেন কানেকশন না থাকে, বা কোনো তারের সাথে কোনো বডির যেন কানেকশন না থাকে, তার জন্য আমরা এই ইনসুলেটর ব্যবহার করি। এবং এই ইনসুলেটর অ্যাকচুয়ালি কি দ্বারা প্রস্তুত করা হয়? রাবার দ্বারা তৈরি করা হয়, প্লাস্টিক দ্বারা তৈরি করা হয়, কাঠ দিয়ে যদিও তৈরি করা হয় না, তবে কাঠ একটা ইনসুলেটর, এটা মাথায় রাখবেন। সেরামিক, এগুলো দ্বারা এই ইনসুলেটর, এগুলো ইনসুলেটরের গুড এক্সাম্পল। ওকে, আর আমরা সাধারণত এই ইনসুলেটর গুলো সাধারণত কমার্শিয়াল পারপাস, আমরা টাওয়ারে বা বিভিন্ন ইলেকট্রিক্যাল পোস্টে ব্যবহার করে থাকি। সেগুলো তৈরি হয় আপনার পোর্সিলিন দ্বারা। কি দ্বারা? পোর্সিলিন। আমি এখানে আরো একটা জিনিস লিখে দিচ্ছি, এটাও মাথায় রাখবেন, হচ্ছে পোর্সিলিন। এটা একবার পরীক্ষায় এসেছিল, তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এরকম ডেপথে, পোর্সিলিন। এবার এই পোর্সিলিনের মধ্যে কি কি জিনিস থাকে, এটা একবার পরীক্ষায় দিয়েছিল, আপনাকে মাথায় রাখতে হবে পোর্সিলিন কি কি দ্বারা গঠিত। কেওলিন, ফেলসপার এবং কোয়ার্টজ। এই তিনটে জিনিস দ্বারা আমার আপনার পেও পোর্সিলিন তৈরি হয়। এখানে অনেকে ভুল করে, অনেকে ভাবে যে পোর্সিলিন মানে চীনামাটি, তো এখানে বোধহয় বালি বা সিলিকা থাকে। একদম নয়, পোর্সিলিনের মধ্যে কিন্তু সিলিকা থাকে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। কেওলিন, ফেলসপার আর কোয়ার্টজ দ্বারা এই পোর্সিলিন তৈরি করা হয়। তাহলে এখান থেকে কি কি জানতে পারলাম? ইনসুলেটর কাকে বলা হয়? অন্তরক পদার্থ, মানে যারা তড়িৎকে পরিবহন করতে পারে না, তাদেরকে বলা হয় ইনসুলেটর। ওকে, রাবার, প্লাস্টিক, কাঁচ, এখানে যে উদাহরণগুলো আছে, প্লাস এটাও মাথায় রাখবেন যে পোর্সিলিন। ওকে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। চলুন পরবর্তীতে আসি। পরবর্তী হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ কাকে বলা হয়? ভোল্টেজ, দেখুন ভোল্টেজ কি জিনিস। ভোল্টেজ আমি একদম সিম্পল ভাবে বলছি। ধরুন একটা কোনো তার রয়েছে, এই তারের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, এই তারের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট যাচ্ছে। এবার এই তারের মধ্যে যদি ইলেকট্রিক কারেন্ট যায়, তাহলে প্রথম কথা একটা ফিল্ড তৈরি করে, এর নিজের চারপাশে একটা ফিল্ড তৈরি করে। যেরকম একটা ম্যাগনেট, আপনি যদি একটা ম্যাগনেটকে রাখেন, তাহলে এই ম্যাগনেটটা দেখবেন চারপাশে একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ওই ফিল্ডের মধ্যে কোনো বস্তুকে, লৌহ জাতীয় কোনো বস্তু বা কোনো একটা ম্যাগনেটকে আনলে ওটা তাকে আকর্ষণ করার চেষ্টা করে বা বিকর্ষণ করার চেষ্টা করে, তাই না? এখানেও ঠিক সেম জিনিস, এখানেও একটা আপনারা ইলেকট্রিক ফিল্ড দেখতে পাবেন। এবার একটা সিম্পল জিনিস বুঝুন। কোনো একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, যেটাকে আমরা সাধারণত ক্যাটায়ন বলে থাকি, এই ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা এই কোনো অসীম বিন্দু থেকে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনার জন্য যে পরিমাণ কৃতকার্য করা হয়, সেই কৃতকার্যকেই বলা হয় এখানে ভোল্টেজ। ভোল্টেজ হলো দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এমন একটি বল যা তড়িৎ চার্জকে পরিবাহকের মধ্যে ঠেলে দিতে সাহায্য করে। অর্থাৎ এই ধনাত্মক তড়িৎগ্রস্ত কণাটিকে ও এই ওয়ার্ক ডান বা এই কৃতকার্যের মাধ্যমে এই তড়িৎগ্রস্ত যে ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। দিস ইজ কল্ড দ্য ইলেকট্রিক ভোল্টেজ। ওকে, ইলেকট্রিক ভোল্টেজ। এর একক কি? এর একক সম্পর্কে আসবো, তার আগে বলি একে ভি দ্বারা প্রকাশ করা হয়। একক হচ্ছে এর ভোল্ট, এর একক হচ্ছে ভোল্ট। আচ্ছা, ইলেকট্রিসিটি কি যদি বলা হয় কি দ্বারা আমরা মেজার করতে পারি ইলেকট্রিসিটি, তো আমি বলবো ইলেকট্রিসিটিকে আমরা মেজার করি ভোল্ট মিটার দ্বারা। ভোল্ট মিটার। আবার বলছি ভোল্ট মিটার, নট ভোল্টা মিটার। ভোল্টা মিটার আলাদা জিনিস। আমি বহুবার এই এই প্রশ্নটা অনেককে ভুল করতে দেখেছি। ভোল্ট মিটার আর ভোল্টা মিটার গোলাবেন না। ভোল্টা মিটার আলাদা জিনিস। ভোল্টা মিটার হচ্ছে ধরুন কোনো ব্যাটারি বা কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে পাত্রে রাখা হয়, সেই পাত্রটাকে বলা হয় ভোল্টা মিটার। ঠিক আছে, এখানে আমরা ভোল্ট মিটার দ্বারা এটাকে নির্ণয় করতে পারি। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে এর একটা সূত্র আছে। কি রকম সূত্র? এই ভোল্টেজ, কৃতকার্য আর যে ইলেকট্রিক চার্জ কাকে বলা হয় যদি বলি, তো চলুন ইলেকট্রিক চার্জ সম্পর্কে একটু শুনে নিই। ইলেকট্রিক চার্জ মানে আমি এখানে বলতে পারি যে কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি, কতটা তড়িতের পরিমাণ, সেটাকে বলা হয় ইলেকট্রিক চার্জ। কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি, এখানে আমি ছোট্ট করে লিখে দিচ্ছি কোয়ান্টিটি
অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, এই কিউ সমান সমান, কিউ মাথায় রাখবেন, কিউ ইজ ইকুয়ালস টু আইটি, অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট গুণ তাকে যদি টাইম দিয়ে গুণ করি তাহলে আমার এই ইলেকট্রিসিটির আপনার সূত্রটি আসে। এবং এই ইলেকট্রিসিটি, কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি এর যে আপনার মানে ইউনিট হয়, সেই ইউনিটের নাম হচ্ছে কুলম্ব। কুলম্ব, ঠিক আছে। আর আমি সবাইকে একটা জিনিস শেখাই, সেটা হচ্ছে আপনি কিভাবে একটা মানে ইউনিটকে তৈরি করতে পারবেন। এটা আমি প্রত্যেকজনকে শেখাই, আপনাদেরও শেখাবো। পেইড ব্যাচে অবশ্যই চিন্তা করবেন না, যারা পেইড ব্যাচে যুক্ত হননি যুক্ত হয়ে যান। এখান থেকে দেখুন আরো একটা সূত্র পাওয়া যায়, মানে এই ইউনিট পাওয়া যায়। সেই ইউনিটটা কি? কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, আর টাইমের ইউনিট আমরা সেকেন্ড দ্বারা প্রকাশ করি। তো অ্যাম্পিয়ার সেকেন্ড, অ্যাম্পিয়ার এটাও কিন্তু একটা তড়িতের ইউনিট হয়ে মানে হতে পারে, ঠিক আছে। এটাও একটা তড়িৎ ইলেকট্রিক চার্জ, যেটা সেই চার্জের ইউনিট হয়, এটাও মাথায় রাখবেন। চার্জ মানে আধানের কথা বলা হচ্ছে। তো এই যে ভোল্টেজ, কৃতকার্য এবং চার্জ, এই তিনটের মধ্যে সম্পর্ক কি? ভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, বা এখান থেকে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ভি কিউ, এটা মাথায় রাখবেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আপনাকে অঙ্ক করতে দেয়, কিরকম অঙ্ক পরে আসছি। একটা এক্সাম্পল দেখে নি। একটি 1.5 ভোল্টের ব্যাটারি, মানে দুই প্রান্তের বিভব প্রভেদের মধ্যে 1.5 ভোল্ট বিভব পার্থক্য রয়েছে। কত ভোল্ট বিভব পার্থক্য? 1.5 ভোল্ট বিভব পার্থক্য রয়েছে। ওকে, এটা অ্যাকচুয়ালি বলতে চাইছে, দেখুন বিভব পার্থক্য না থাকলে ইলেকট্রিক চার্জ মানে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হবে না। যেরকম আমি যদি ছোট্ট করে একটা জিনিস বলি, এখানে একটু বুঝে নিন। দেখুন, ধরুন দুটো পাত্র রয়েছে, দুটো পাত্রে অসমান জল রয়েছে। ধরুন এখানে এই পরিমাণ জল রয়েছে, এখানে এই পরিমাণ জল রয়েছে। এই দুটোকে যদি আমি যদি একটা পাইপ দিয়ে কানেক্ট করে দিই, তাহলে কতক্ষণ এর মধ্যে মানে আপনার জল প্রবাহিত হবে? এখানে যতক্ষণ না এরা সমতায় আসবে, অর্থাৎ ওয়াটার ব্যালেন্সে আসবে, ততক্ষণ এর মধ্যে জল প্রবাহিত হবে। কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে জল এই দিক থেকে এইদিকে প্রবাহিত হবে। এবার এই দুটো জিনিসকে আপনি ভোল্টেজ আর কারেন্টের সাথে কম্পেয়ার করুন। এখানে যে এ আর বি, মানে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এগুলোকে আপনি ধরুন পোটেনশিয়াল বা বিভব, এবং এই যে জলের ফ্লোটা হচ্ছে, এটাকে আপনি ধরুন কারেন্ট, ঠিক আছে। অর্থাৎ একটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম যে কারেন্ট অর ইলেকট্রিসিটি ইজ কন্ডাক্টেড is flowing from the higher voltage to lower voltage or higher potential to lower potential, মানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আপনার কারেন্ট প্রবাহিত হয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। বাট যদি ভোল্টেজ সমান হয়ে যায়, দুক্ষেত্রে ভোল্টেজ সমান হয়ে গেলে, অর্থাৎ এখানে যদি জলের পরিমাণ সমান হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম কারেন্ট ফ্লো হবে না। দেখুন না, আমাদের বাড়িতে কিভাবে কারেন্ট আসছে। আমাদের রাস্তায় যে লাইন, সেই লাইন হচ্ছে 400 ভোল্ট, আমাদের বাড়িতে যখন আসছে সেটা 230 ভোল্ট হয়ে আসছে। অর্থাৎ এই যে দেখুন, একটা ভোল্টেজের ডিফারেন্স রয়েছে এখানে, 400 ভোল্ট থেকে 230 ভোল্টের দিকে আসছে। অর্থাৎ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে আমাদের কিন্তু ইলেকট্রিসিটি আসছে। বোঝাতে পারলাম এই জিনিসটা? ওকে, এই জিনিসগুলো মাথায় রাখবেন, ইম্পর্টেন্ট। নেক্সট আসি ইলেকট্রিক কারেন্ট সম্পর্কে। কারেন্ট কাকে বলা হয়? তড়িৎ প্রবাহ হলো একটি পরিবাহকের মাধ্যমে তড়িৎ চার্জ, সাধারণত ইলেকট্রনের প্রবাহ। একটু আগে আমি বলেছিলাম, হোয়াট ইজ কারেন্ট? দ্য ফ্লো অফ ফ্রি ইলেকট্রন। অর্থাৎ যখন কোনো আউটার অরবিট ছেড়ে, আবার বলছি শুনুন, যখন কোনো ভ্যালেন্স শেল বা আউটার মোস্ট অরবিট ছেড়ে কোনো ইলেকট্রনকে বেরিয়ে যাচ্ছে, সেই ইলেকট্রনটা হয়ে যাচ্ছে ফ্রি। এবং সেই ফ্রি ইলেকট্রন যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করছে, তখন সেটাকে বলা হয় আপনার ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে। এই কারেন্টকে অ্যাম্পিয়ার এককে প্রকাশ করা হয়, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এবং তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করি। ওকে, আর এই যে আপনার যে কারেন্ট, এই কারেন্টকে আমরা মাপা হয় কি দ্বারা? অ্যামমিটার দ্বারা। অ্যামমিটার দ্বারা পরিমাপ করা হয়। এখানে আবার কারেন্টের সাথে তড়িতের মানে তড়িৎ প্রবাহ এবং চার্জ এবং সময়ের সম্পর্কটা কি একটু আগে মাত্র দেখিয়ে দিলাম। দেখুন, এই যে কিউ ইজ ইকুয়ালস টু আইটি লিখে দিয়েছিলাম, এখানেই আবার লেখা আছে। তো এখান থেকে এই সূত্রটা কোথা থেকে আসছে? কিউ ইজ ইকুয়ালস টু আইটি, এখান থেকে আসছে আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি, ঠিক আছে। কারেন্টের একক আমরা অ্যাম্পিয়ার দেখলাম। আমি কি বলেছি? আপনারা যদি মানে আমাদের সাথে যুক্ত হন, আপনারা নিজেরা প্রত্যেকটা একক তৈরি করতে পারবেন। এখানে দেখুন আরো একটা একক আমি তৈরি করে দিচ্ছি। এই কারেন্টের আরো একটা একক হয়, চার্জের একক। একটু আগে আমরা শিখলাম কুলম্ব, তাই তো। আর নিচে কি আসবে? টাইমের একক সেকেন্ড। তো দেখুন, কারেন্টের আরো একটা ইউনিট চলে আসলো, কুলম্ব পার সেকেন্ড, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখান থেকে আসে। তো সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, চাপ নেবেন না। নেক্সট হচ্ছে, যদি 1 সেকেন্ডে 2 কুলম্ব চার্জ একটি তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে বলবো যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। কি করে? কিউ ইজ ইকুয়ালস টু আইটি, তো আই ইজ ইকুয়ালস টু কি? কিউ বাই টি। তো আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি। কিউ কত? 2, আর চার্জ কত সেকেন্ডে? 1 সেকেন্ডে যাচ্ছে, তাহলে আই এর মান কত হবে? 2 অ্যাম্পিয়ার এখান থেকে আসছে। তার মানে
1 সেকেন্ডে 2 কুলম্ব চার্জ প্রবাহিত হচ্ছে মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হচ্ছে, মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে। 1 সেকেন্ডে যদি 5 কুলম্ব চার্জ মানে তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট তড়িৎ প্রবাহ হবে। ওকে, এরকম টাইপের এই জিনিসগুলো মাথায় রাখবেন। নেক্সট ইলেকট্রিক কারেন্ট সম্পর্কে আরো ডিটেলসে আসবো। এখানে দেখুন আমি একটা পরিষ্কারভাবে কথা বলছি, এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটুকু চ্যাপ্টার, মানে এইটুকু যেটুকু কনসেপ্ট আমি নিয়ে এসেছি, এখানে আমি 50%ও দেই, ঠিক আছে। এখানে 30% রয়েছে। আপনারা বহু জিনিস জানেন না, সেই জিনিসগুলো কি, আপনারা ইলেকট্রন সম্পর্কে জানেন না, আপনারা মানে জানেন হয়তো, এখানে আমি শেখাচ্ছি না, এগুলো আপনারা পেইড ব্যাচে নিশ্চয়ই পাবেন। প্রোটন সম্পর্কে জানতে হবে, নিউট্রন সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। একটা অ্যাটমিক স্ট্রাকচার কিভাবে হয়, কিভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হচ্ছে, তার ডেপথ নলেজ, সেই ডেপথ নলেজ কিন্তু আমি এখানে পুরো ডেপথে এখানে দেওয়া হয়নি, এগুলো আপনারা পেইড ব্যাচে একদম পাবেন, এটুকু গ্যারান্টি দিচ্ছি। নেক্সট হচ্ছে ওহমস ল। আমরা বেসিক টার্মিনোলজি গুলো এখানে পড়ে নেবো। এখান থেকে কি স্যার প্রশ্ন আসবে না? অবশ্যই আলবাত প্রশ্ন আসবে, কিন্তু এর থেকেও ডেপথে আমাদের পড়াশোনা করতে হবে। ওহমস ল কি? ওহমস ল বলছে যে ওহমের সূত্র কি বলছে, আগে আমার কথা শুনুন। এই যে আমরা যে বাহ্যিক সমস্ত যে মানে থিংস গুলো দেখতে পাই, অর্থাৎ এই যে উষ্ণতা, এই যে বাহ্যিক চাপ রয়েছে, এই যে বায়ুর প্রবাহ রয়েছে, এই যে আমাদের উপরে একটা চাপ অ্যাপ্লাই হচ্ছে সবসময়, তাই না? তাহলে বাহ্যিক চাপ, তাপ, উষ্ণতা, অন্যান্য ভৌত অবস্থা, এইগুলো যদি অপরিবর্তিত থাকে তাহলে ভোল্টেজ কারেন্টের সমানুপাতিক হয়। অর্থাৎ ওহমসের সূত্র অনুযায়ী কোনো পরিবাহকের মধ্য দিয়ে ভোল্টেজ তার মাধ্যমে প্রবাহিত তড়িৎ প্রবাহ সাথে সরাসরি মানে কি হয়, সমানুপাতিক সম্পর্ক থাকে যদি তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা ধ্রুবক থাকে, মানে কনস্ট্যান্ট থাকে। এখান থেকে আমরা তাহলে ডিরেক্টলি পেলাম ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা আই। অর্থাৎ এটা আপনারা মানে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করুন। দেখুন, একটা ব্যাটারি, ছোট্ট একটা ব্যাটারি যার মধ্যে 1.5 ভোল্ট থাকে, সেই ব্যাটারির পজিটিভ আর নেগেটিভকে যদি আপনি টাচ করেন তাহলে আপনার ভেতরে আপনি কারেন্টকে অনুভব করতে পারবেন না। এরকম নয় যে আপনার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, বাট কারেন্টকে আপনি অনুভব করতে পারবেন না। কেন অনুভব করতে পারবেন না? কারণ ভোল্টেজটা অনেক কম, সেই কারণে কারেন্টটা অনেক কম। কিন্তু আপনার বাড়িতে যে প্লাগটি রয়েছে, সেই প্লাগের মধ্যে দেখবেন তিনটে টার্মিনাল থাকে, উপরে আর্থিং থাকে, ফেজ আর নিউট্রাল থাকে, তাই না? এরকম টার্মিনাল থাকে। তো আপনি এই ফেজ আর নিউট্রাল এই তার দুটোকে বা ফেজ তারকে আপনি ধরতে পারবেন না। আপনি ধরলেই কিন্তু আপনাকে শক দেবে, তাই না? একটা ম্যাসিভ অ্যামাউন্টের একটা শক দেবে, যেটা আপনি অনুভব করতে পারবেন। ওকে, বেশিক্ষণ থাকলে তার মৃত্যুও ঘটতে পারে। তার মানে কি, এখানে ভোল্টেজ বেড়ে যাচ্ছে, আমাদের বাড়িতে 230 ভোল্ট আসছে, সুতরাং কারেন্টও বাড়ছে। এটাই হচ্ছে মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। যে ভোল্টেজ যদি কমে যায় কোনো জায়গায়, তাহলে কারেন্ট অটোমেটিক্যালি কমে যাচ্ছে, ভোল্টেজ যেখানে বাড়বে সেখানে কারেন্টের পরিমাণ অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। এখান থেকে আমরা জানি এই প্রপোর্শনাল টু বা সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক পদ আনতে হয়। এখানে এই কারণে এই ভি ইজ ইকুয়ালস টু আই গুণ আর, অর্থাৎ এই আর এখানে ধ্রুবক পদ হিসাবে কাজ করছে। এই আর কে বলা হয় কি, ওহম, মানে সরি রেজিস্ট্যান্স, যার একক হচ্ছে ওহম। ওহম হবে এটা, ওহম, ও হ ম, ঠিক আছে, যার একক হচ্ছে ওহম। ঠিক আছে, এগুলো পরে আবার আসছি। ভি পর এখানে ভোল্টেজ, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ারে, আর রেজিস্ট্যান্স আমরা ওহমে প্রকাশ করি। আচ্ছা, ওহমে, আচ্ছা ওইখানে কাকে প্রকাশ করতে বলেছে এটা বলেছে, ওকে নো প্রবলেম, এখানে ওহমে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি, এবার আমরা রেজিস্ট্যান্স সম্পর্কে পড়বো নিশ্চয়ই। অর্থাৎ ভোল্টেজ বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে যদি রোধ অপরিবর্তিত থাকে, এবং সাধারণত রোধ অপরিবর্তিতই থাকে যদি টেম্পারেচারের পরিবর্তন না হয়। টেম্পারেচারের সাথে রোধের কি রকম পরিবর্তন হয়, কোনটা পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, কোনটা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, কোনটা জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এই জিনিসগুলো আপনাকে পুরো ডেপথে পড়তে হবে। এগুলো কিন্তু পেইড ব্যাচে আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, আমরা এখানে শুধুমাত্র আবার বলছি বেসিক টার্মিনোলজি গুলো পড়বো। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, অর্থাৎ বৈদ্যুতিক রোধ সম্পর্কে পড়বো। রোধ কাকে বলা হয়? একটা জিনিস মাথায় রাখবেন, রোধ হচ্ছে কন্ডাক্টেন্সের ঠিক বিপরীত। কন্ডাক্টেন্স কি করছিল? কন্ডাক্টেন্স ইলেকট্রিসিটিকে যেতে সাহায্য করছিল, রেজিস্ট্যান্স ইলেকট্রিসিটিকে যেতে বাধা দেয়, ঠিক আছে। এ কি করে? এই ইলেকট্রিসিটিকে যেতে বাধা দিচ্ছে। বৈদ্যুতিক রোধ হলো তড়িৎ প্রবাহের বিরুদ্ধে কোনো পদার্থের প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ এটি নির্ধারণ করে একটি নির্দিষ্ট ভোল্টেজে কত পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, এই কিন্তু কন্ট্রোল করছে, ঠিক আছে। কতটা তড়িৎ প্রবাহিত হবে এ কন্ট্রোল করছে, এ বাধা দিয়ে কন্ট্রোল করছে, বুঝতে পারলেন। নেক্সট হচ্ছে একক। একক কি? একক হচ্ছে ওহম। এই সিম্বলটা মাথায় রাখবেন, সিম্বল থেকে অনেক সময় প্রশ্ন দেয়, ঠিক আছে, মাথায় রাখবেন। সূত্র কি? আমরা ওহমস ল থেকে যদি এটা পাই, ভি ইজ ইকুয়ালস টু আই আর, তাহলে আর ইজ ইকুয়ালস টু ভি বাই আই নিশ্চয়ই পাবো, ঠিক আছে, যেখানে আর মানে রোধ, যাকে ওহমে প্রকাশ করা হয়, এবং সিম্বলটা মাথায় রাখেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ভোল্টেজ, ভি ফর ভোল্টেজ, এবং আই ফর এখানে তড়িৎ প্রবাহ বা কারেন্ট। আচ্ছা, এই যে রোধ, এই রোধকে আমরা কি দ্বারা মেজার করতে পারি যদি বলা হয়, তাহলে বলবো ওহম মিটার। ওহম মিটার
এই যন্ত্রের সাহায্যে আমরা এই রেজিস্ট্যান্সকে মেজার করতে পারি, মাথায় রেখে দিন। এই যে এই জিনিসগুলো দেখছেন, এই জিনিসগুলো হচ্ছে সেই ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। এখানে বিভিন্ন রকম কালার দেওয়া আছে, এই কালারের সাহায্যে কোন রেজিস্ট্যান্সের কত মান সেটা কিন্তু নির্ণয় করা যায়। আমরা অবশ্যই আপনাদেরকে শেখাবো এই জিনিসগুলো। বিবি রয়, গ্রেট ব্রিটেন, ভেরি গুড ওয়াইফ, এই যে যে শব্দটি বললাম এর মধ্যে প্রত্যেকটা কালার কোড লুকিয়ে রয়েছে। আপনাকে একটা তুলে দিতেই পারে এরকম একটা রেজিস্ট্যান্স দিয়ে, বললো যে আপনার এর মধ্যে কত পরিমাণ রেজিস্ট্যান্স রয়েছে। পুরো ডেপথ কি বললাম, পুরো ডেপথ নলেজ পাবেন আমাদের মানে আমাদের পেইড ব্যাচে। ওকে, নেক্সট আসি। নেক্সট হচ্ছে যেসব বিষয়ে রোধকে প্রভাবিত করে। এবার দেখুন, ওই যে বলেছিলাম যে একটা কন্ডাক্টরের মধ্যে তার কি মানে রোধ কিভাবে আপনার সম্পর্ক তার সাথে, তা সেটা এখানে আপনারা বুঝতে পারবেন। সবার আগে একটুখানি মানে একটু ডেপথে যাই। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো কন্ডাক্টরের ক্ষেত্রে যদি টেম্পারেচার বৃদ্ধি পায় তাহলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। এদেরকে বলা হয় পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। ওকে, কোনো কন্ডাক্টরের যদি টেম্পারেচার বৃদ্ধি পায় তাহলে তার রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে, এবং ভাইস ভার্সা। অর্থাৎ যদি কন্ডাক্টরের মানে টেম্পারেচার কমে যায় তাহলে কিন্তু রেজিস্ট্যান্সের মান কমে যাবে। দিস ইজ কল্ড দ্য পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট ম্যাটেরিয়াল। ওকে, সেরকম নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট রয়েছে, জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট রয়েছে, উভয় রয়েছে। এনিওয়ে, তো এই যে দেখো ভালো করে, এই যে একটা কন্ডাক্টর, ধরুন একটা তারকে নেওয়া হলো, এই তারটা অনেকটা বড় করে আমি দেখিয়েছি কারণ না হলে বুঝতে সমস্যা হবে। এই তারের যদি লেন্থ আমি এল ধরি এবং এর ক্রস সেকশনাল এরিয়া যদি আমি এ ধরি, এর তো একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে। এটা কি, দিস ইজ এ সিলিন্ডার। তো সিলিন্ডারের একটা নির্দিষ্ট ক্রস সেকশনাল এরিয়া রয়েছে। তো এই দুটো যদি আমি লিখতে পারি, ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে রোধ কার কার উপর নির্ভর করে, ম্যাটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর, পদার্থটা কি দ্বারা তৈরি তার উপর নির্ভর করছে। ওকে, পরিবাহের দৈর্ঘ্যের উপর নির্ভর করছে, প্রস্থের উপর আর তাপমাত্রার উপর নির্ভর করছে। কিরকম ভাবে নির্ভর করছে ভালো করে দেখুন। এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স তার লেন্থের সাথে সমানুপাতিক, কন্ডাক্টরের লেন্থের সাথে সমানুপাতিক। তার মানে কি, ওকে 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 ওকে, ঠিক আছে। এখানে এখানে আচ্ছা, এখানে এখানে আমরা লিখে দিচ্ছি, এখানে আমরা লিখে দিচ্ছি। ওকে, এখানে আমরা লিখে দিচ্ছি, না থাক থাক, এখানেই লিখছি, এখানে জায়গা রয়েছে। রেজিস্ট্যান্স লেন্থের সাথে সমানুপাতিক, অর্থাৎ যদি তারের লেন্থ বাড়ে তাহলে রেজিস্ট্যান্স বাড়বে, এটা মাথায় রাখবেন। আর এই যে ক্রস সেকশনাল এরিয়া, এই ক্রস সেকশনাল এরিয়ার সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক ব্যস্তানুপাতিক। কিরকম, আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করুন একটু। যত তার সরু হবে তত কি হচ্ছে, কম কারেন্ট যায়, তাই না? কম কারেন্ট যেখানে লাগে সেখানে আমরা সরু তার ব্যবহার করি, যেখানে বেশি কারেন্ট লাগে সেখানে আমরা মোটা তার ব্যবহার করি। কেন ব্যবহার করি? ঠিক ক্রস সেকশনাল এরিয়ার সাথে সম্পর্ক। যত এরিয়া কমে যাচ্ছে তত রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। সুতরাং এরিয়া কমলে রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, অর্থাৎ যেখানে রেজিস্ট্যান্স বেড়ে যাবে সেখানে কারেন্টের পরিমাণ কমে যাচ্ছে। কেন? কারণ রেজিস্ট্যান্স তো বাধা, কারেন্টকে যাতে বাধা দিচ্ছে, তাই না? এখান থেকে এরকম ভাবে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো কি বললাম, যার ক্রস সেকশনাল এরিয়া বাড়ছে, অর্থাৎ যে তার যত মোটা হচ্ছে তার রেজিস্ট্যান্স তত কমে যাচ্ছে, তার কারণেই তো বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়, হ্যাঁ কি না? আপনারা বলবেন আমাকে। তো এই দুটো সূত্রকে আমরা যদি মার্চ করি তাহলে আমরা এটা পাবো, আর প্রপোর্শনাল টু দা এল বাই এ। ওকে, সরি, বারবার ছোট হাতের এল হয়ে যাচ্ছে, এটা বড় হাতের এল দিই কারণ এখানে বড় হাতের এল ধরেছি। ঠিক আছে, তো এল বাই এ মাথায় রাখবেন। এখান থেকে আবার সেই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা কনস্ট্যান্ট টার্ম আসে, সেই কনস্ট্যান্ট টার্মটা আসলো রো। এই রোটাকে বলা হয় রেজিস্টিভিটি বা রোধাঙ্ক। সবার প্রথম এই রোধাঙ্ক এর এককটা আপনি মাথায় রাখুন, ওহম মিটার। বহুবার পরীক্ষায় এসছে এবং আপনাদেরও পরীক্ষায় আসবে, এটুকু লিখে রাখতে পারেন, ওহম মিটার। এর এককটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওহম মিটার হচ্ছে এই রোধাঙ্কের একক। ঠিক আছে, উদাহরণ কি, একই পদার্থের মধ্যে একটি পাতলা এবং একটি লম্বা তারের রোধ এবং একটি মোটা এবং ছোট তারের রোধের মানে তারের থেকে বেশি হয়। কেন? কারণ লেন্থ কমে যাচ্ছে, মানে রেজিস্ট্যান্স কমছে। বাট না, কি বলেছে এখানে, একই পদার্থের মধ্যে একটি পাতলা এবং লম্বা তার এর রোধ একটি মোটা এবং ছোট তারের চেয়ে বেশি হয়। স্বাভাবিক ব্যাপার, তার যদি পাতলা হয়ে যায় মানে ক্রস সেকশনাল এরিয়া কমে যাচ্ছে, তার মানে রেজিস্ট্যান্স বাড়বে। তার যদি লম্বা হয়ে যায় তাহলে তার রেজিস্ট্যান্স অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে, কারণ প্রপোর্শনাল টু সম্পর্ক, তাই না? এখান থেকে আপনারা এই কটা পয়েন্ট একটু মাথায় রাখতে হবে। এই যে রেজিস্টিভিটি বা রোধাঙ্ক, এটা ডিপেন্ড করে ম্যাটেরিয়ালটা কি দ্বারা তৈরি তার উপরে। অর্থাৎ আপনি যদি একটা কোনো লম্বা তার নেন তামার, আর কোনো একটা ছোট তামার তার নেন, দুটোই যদি তামার তার হয় তাহলে রেজিস্টিভিটির কোনো পরিবর্তন হয় না। রেজিস্টিভিটি কার উপর ডিপেন্ড করে? ম্যাটেরিয়াল অফ দ্য কন্ডাক্টরের উপরে। অর্থাৎ আপনি যতক্ষণ সেম ম্যাটেরিয়াল ব্যবহার করছেন ততক্ষণ রেজিস্টিভিটির কোনো পরিবর্তন হচ্ছে না। বাট আপনি যখন যদি ডিফারেন্ট কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেজিস্টিভিটির পরিবর্তন হয়ে যাবে। ধরুন একটা কপার একটা অ্যালুমিনিয়াম, সেক্ষেত্রে পরিবর্তন হবে। ঠিক আছে, নেক্সট আসি। নেক্সট হচ্ছে এই প্রপার্টিজ অফ কন্ডাক্টর, এটা যেটা আপনাদের এটাকে এখানে বলে দিলাম, এই জিনিসটাই এখানে লেখা আছে। ওকে, নেক্সট হচ্ছে
ফ্যাক্টর অফ রেজিস্ট্যান্স এগুলো তো পড়লাম। এই যে দেখুন একটা ভোল্টেজ আর কারেন্টের মধ্যে সুন্দর একটা সম্পর্ক রয়েছে এখানে। দেখুন ভোল্টেজ কি করে, কারেন্টকে যেতে সাহায্য করছে, বাট রেজিস্ট্যান্স কি করছে, ওকে বাধা দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে খুব সুন্দর একটা সম্পর্ক। এখান থেকে আমরা বুঝতে পারি যে ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে, বলেছিলাম প্রথমেই যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টর সম্পর্কে আবার আসবে, আবার আমরা পড়বো। তো ইলেকট্রিক্যাল কন্ডাক্টর বা কন্ডাক্টেন্স, এই জি কে বলা হয় কন্ডাক্টেন্স। এই কন্ডাক্টেন্সকে কি বললাম আমরা, জি দ্বারা প্রকাশ করি। কন্ডাক্টেন্স কি ছিল, যে ইলেকট্রিক্যাল কারেন্টকে যেতে সাহায্য করছে। তো ইলেকট্রিক্যাল কারেন্টকে যেতে সাহায্য করে কন্ডাক্টেন্স, ইলেকট্রিক্যাল কারেন্টকে যেতে বাধা দেয় রেজিস্ট্যান্স। অর্থাৎ কন্ডাক্টেন্সের ঠিক বিপরীতটা হচ্ছে রেজিস্ট্যান্স। সো এখান থেকে আমরা এটা বলতে পারি জি ইজ ইকুয়ালস টু 1/r, একদম বলতে পারি। এই আর এর মানটা এখানে আপনি লিখে দিন, জি ইজ ইকুয়ালস টু 1/ρ/L/a, তাই না? আবার বড় হাতের এল দিয়ে দিই, ছোট হাতের বারবার হয়ে যায়। তো ρ/L/a, ঠিক আছে। এখান থেকে আপনি যদি জি এর ক্যালকুলেশন করেন, তো আমরা এটাকে লিখতে পারি এরকম ভাবে 1/ρ মাল্টিপ্লাই a/L, এটা নিশ্চয়ই উল্টে যাবে, তাই না? দেখুন এই যে 1/ρ, এই 1/ρটাকে আমরা এখানে কন্ডাক্টিভিটি বলি, এটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করতে করি। ঠিক আছে, এটাকে কি বলা হয়, কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, এই কন্ডাক্টিভিটির ইউনিটটা একটু আগে আমি বলেছিলাম, আবার বলে দিচ্ছি। এই কন্ডাক্টিভিটির ইউনিট হচ্ছে মো পার মিটার। মো পার মিটার। আপনি রেজিস্টিভিটি বা কন্ডাক্টিভিটি যে কোনো একটা ইউনিট পাবেন পরীক্ষায়, দেখে নেবেন। ঠিক আছে, তো মো পার মিটার বা সিমেন্ট পার মিটার দুটোই হয় আপনার এই কন্ডাক্টিভিটির একক। ঠিক আছে, তো এখান থেকে আমরা জি সমান সমান কি পেলাম, আলটিমেটলি জি সমান সমান পাচ্ছি এখান থেকে 1/ρটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করব, সিগমা a/L। এখান থেকে আমরা পেয়ে গেলাম জি এর সম্পর্ক, জি আর মানে রোধের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, ইম্পর্টেন্ট, আপনাকে জানতে হবে এই জিনিসগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলুন। তো নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ওই যে যেটা বললাম এখানেই আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি বলেছি, যার মধ্যে ইলেকট্রিক কারেন্ট সহজে চলাচল করতে পারে। ওকে, যাই হোক, তো এটুকু বলবো, এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে। আমরা একটু প্রশ্ন উত্তর পর্ব করব, তারপরে শেষ করব। যে আমাদের আজকে দুর্দান্ত সেল চলছে, আপনারা খুব ভালো করে জানেন। যারা এখনো আমাদের সাথে যুক্ত হননি তাদেরকে বলবো, এর আরো ডেপথ রয়েছে। এখানে কোনো মানে এখানে আমি কি বললাম, এখানে পুরো ডেপথ নেই। ডেপথে আরো করতে গেলে আপনাকে অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে হবে এই ব্যাচে। দেখুন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে, যেখানে আমরা গ্রুপ সি গ্রুপ ডি আপনাদেরকে প্রোভাইড করছি। কত টাকায় আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি? মাত্র দেখিয়ে দেবো, তার আগে বলি এর এর ফিচার্স গুলো কি কি আপনাদের একটু দেখিয়ে দিই। কমপ্লিট প্রিপারেশন আপনারা এখান থেকে প্রথম কথা করতে পারছেন, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্ট এখানে রয়েছে। আপনারা 250-র উপরে লাইভ ক্লাস পাচ্ছেন, 300-র উপরে পিডিএফ নোট পাচ্ছেন, 500-র উপরে মক টেস্ট পাচ্ছেন, যে মক টেস্টটাই আপনাকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যাবে, তাই না? প্লাস মক ইন্টারভিউ ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য। মানে ওভারঅল ফুল প্রিপারেশন আপনাকে যদি করতে হয়, তাহলে আপনাদের আমাদের এই চ্যানেলে এই কোর্সে অবশ্যই যুক্ত হতে হবে। গ্রুপ ডি প্রত্যাবর্তন ব্যাচ, যেখানে 200+ লাইভ ক্লাস, 300+ পিডিএফ এবং 500+ মক টেস্ট আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, কি করতে হবে তার জন্য, দেখুন মাত্র 999 টাকা আপনারা পাচ্ছেন। স্যার 30 টাকাটা কিসের? 30 টাকাটা হচ্ছে প্ল্যাটফর্ম ফিস। যারা আগে কখনো আমাদের কোর্স নেননি তাদের জন্য, যারা অলরেডি নিয়েছেন কোনো না কোনো কোর্স, তাদের দরকার হবে না। এটা আপনি যে কোনো কোর্স নেবেন তো 30 টাকা আপনাকে প্ল্যাটফর্ম ফিস দিতেই হবে। এই নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিন, হাই লিখে বা হাই এসএসসি লিখে পাঠিয়ে দিন। ঠিক আছে, আমি তাহলে বুঝে যাব যে আপনার কোর্সের প্রয়োজন। আপনার বাদ বাকি যত গাইডেন্স, সেই গাইডেন্স প্রোভাইড করার দায়িত্ব আমার। ঠিক আছে, তো অবশ্যই হাই এসএসসি লিখে দিন এখানে। ওকে, এখানে আপনারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপটি পেয়ে যাচ্ছেন মাত্র 999 টাকায়, এবং আপার প্রাইমারি আপনারা পেয়ে যাচ্ছেন কত টাকায়? 1399 টাকায়। 30 টাকা এক্সট্রা চার্জ, সেটা আগের থেকে হিডেন চার্জটা বলে দিলাম আগের থেকে, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। কি করতে হবে, এই নাম্বারে হাই এসএসসি লিখে আমাকে পাঠিয়ে দিতে হবে। ওকে, 9883096670 নাম্বারটি ভালো করে দেখে নিন। ওকে, 1399 টাকায় আপনারা আমাদের সাথে আপার প্রাইমারিতে যুক্ত হতে পারেন। এখানে আমরা পুরো ফুল প্রিপারেশন করাবো আপনাদের, এটুকু কথা দিচ্ছি, এবং দুর্দান্ত উপায়ে আপনাদের প্রিপারেশন করাবো। দেখুন সময় এখন আপনাদের কাছে কম আছে, সুতরাং আপনাদেরকে খুব তাড়াতাড়ি চাকরি পেতে হবে এবং প্রিপারেশনটা কমপ্লিট করে রিভাইজও দিতে হবে। রোধাঙ্কের এসআই একক কি, একটু আগে বলছিলাম এরকম টাইপের প্রশ্ন দেয়। তো রোধাঙ্কের এসআই একক আমরা একটু আগে শিখলাম যে ওহম মিটার, তাই না? একদম সঠিক উত্তর হবে অপশন এ। পরবর্তী বলেছিলাম যে সিম্বল থেকেও প্রশ্ন দিতে পারে। দেখুন এই 4টে সিম্বলের মধ্যে বলছে রেজিস্ট্যান্সের সিম্বল কোনটা, তো রেজিস্ট্যান্সের সিম্বল হবে অপশন সি, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের সিম্বল। বাদ বাকি এটা হচ্ছে একটা সেলের সিম্বল, বা এটাকে ব্যাটারিও বলা হয়। এটা একটা ইন্ডাকটেন্স বা পরিবাহিতার মানে এটা তড়িৎ চুম্বকীয় আবেশ বলা হয়, এটাকে ইন্ডাকটেন্সের ইউনিট, সরি ইন্ডাকটেন্সের সিম্বল। আচ্ছা, ইন্ডাকটেন্স সম্পর্কে যখন বললাম, এর ইউনিটটাও মাথায় রাখবেন, এর ইউনিট হচ্ছে হেনরি।
ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ইউনিট, আপনার মানে রেজিস্ট্যান্সের সিম্বল আপনারা জানেন, আর এটা হচ্ছে এসির সিম্বল, অল্টারনেটিং কারেন্টের সিম্বল। এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। নেক্সট একটা প্রশ্ন দিয়েছে যে 18 ভোল্ট বিভব পার্থক্য সম্পন্ন একটি বিন্দুর মধ্যে যদি 4 কুলম্ব তড়িৎ আধান চালনা করা হয় তাহলে কি পরিমাণ কাজ করা হয়, অর্থাৎ ডাব্লিউ ওয়ার্ক ডান এর কথা বলা হচ্ছে, কৃতকার্যের মান বার করতে বলেছে। আমরা একটু আগেই পড়েছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ গুণ কিউ, তাই না? এখান থেকে আপনি বার করতে পারেন। তো ওয়ার্ক ডান সমান কত হবে, ভি এর মান কত, 18 মাল্টিপ্লাই কত কুলম্ব চার্জ দিয়ে দিয়েছে, 4 কুলম্ব চার্জ দিয়ে দিয়েছে, অতএব ডাব্লিউডি ওয়ার্ক ডান সমান কত হবে, 72 জুল, একদম সঠিক উত্তর। তাহলে অপশন 2 হবে সঠিক উত্তর, 72 জুল একদম সঠিক উত্তর হবে। চলুন পরবর্তী প্রশ্ন। বলেছে 30 ওয়াট ক্ষমতা সম্পন্ন 12 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত বৈদ্যুতিক মানে বিদ্যুৎ প্রবাহের মান কত, যন্ত্রটিতে বিদ্যুৎ প্রবাহের মান কত। যদিও এটা এখনো আমি করাইনি এখনো, ঠিক আছে, ইলেকট্রিসিটি একটা ভাস্ট চ্যাপ্টার, এইটুকু সবে কি বললাম আপনারা 10%ও জানলেন না, ঠিক আছে। এটা পুরো ডিটেলসে আমরা এখন ইলেকট্রিক্যাল পাওয়ার সম্পর্কে পড়িনি, অনেক কিছু পড়িনি, ইলেকট্রিক্যাল এনার্জি, ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক্স, ঠিক আছে, অনেক কিছুই পড়িনি আমরা এখনো, বাট আপনাকে এরকম ডেপথে পড়তে হবে, ঠিক আছে। তো এখানে আমরা একটা সূত্র জানি, পাওয়ারের সূত্র দেখে নিন একটু, পি ইকুয়াল টু ভি গুণ আই, ঠিক আছে। তো এখান থেকে আই সমান সমান পি বাই ভি বলতে পারি, এই পাওয়ার সমান সমান কত দেওয়া আছে, 30 ওয়াট, ঠিক আছে। তো আই ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই কত ভোল্ট দেওয়া আছে, 12 ভোল্ট দেওয়া আছে, তো 12 ভোল্ট লিখে দিন, এটাকে ক্যালকুলেট করুন, 12 দুগুণে 24, হাতে আমার 6 থাকে, মানে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট হবে সঠিক উত্তর। তো অপশন 2 একদম সঠিক উত্তর হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই প্রশ্নটা দেখুন ভালো করে, রোধাঙ্কের একটি ধাতব তারকে 4টি সমান ভাগে কাটা হলে প্রত্যেকটি ভাগের রোধাঙ্ক কত হবে। ধরুন একটা তার রয়েছে, একটা কন্ডাক্টর রয়েছে, এই কন্ডাক্টরকে আপনি 4 ভাগে ভাগ করে দিয়েছেন, এই কন্ডাক্টরটা টোটাল রেজিস্টিভিটি কত ছিল, রো। এবার 4টি ভাগে ভাগ করে দেওয়ার পর কত রেজিস্টিভিটি হবে প্রত্যেকটা ভাগের ক্ষেত্রে, কি হবে সঠিক উত্তর। এই উত্তরটা বহু স্টুডেন্ট, আপনি গেস করুন, আমি বলছি আপনি ভুল উত্তর গেস করছেন, ঠিক আছে, এই মানে ম্যাক্সিমাম ভুল উত্তর গেস করছে, কারণ এই সম্পর্কে আমাকে জানতে হবে ব্যাপারটা কি। আমি প্রথমেই বলেছিলাম যে রেজিস্টিভিটি ডিপেন্ড করে কন্ডাক্টরের ম্যাটেরিয়ালের উপরে, তাহলে আপনি ছোট নিন বড় নিন ডাজ নট ম্যাটার, আপনার রোই থাকবে, আপনার যদি সেম ম্যাটেরিয়াল হয় তাহলে কন্ডাক্টিভিটির কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। সুতরাং রোই হবে সঠিক উত্তর। আমি আমি আশা করি এখানে অনেকেই ভুল উত্তর চিন্তা ভাবনা করেছিলেন, ঠিক আছে, তো সেটা হবে না, রো হবে সঠিক উত্তর, ঠিক আছে। এরকম টাইপের ডিটেলসে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে, ঠিক আছে। যাই হোক, আবার বলি, যদি আমাদেরকে বিশ্বাস করে থাকেন, আমাদের এই সেশন যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যান, যে আমাদের এই কোর্সে এনরোল করার জন্য আপনাকে কি করতে হবে, 9883096670 এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠিয়ে দিতে হবে, হাই এসএসসি, বা আপনারা যে কোনো কোর্স নিতে গেলে আমাকে এই নাম্বারে এসএমএস করুন, আমি অবশ্যই আপনাকে গাইডেন্স প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এই ছিল ছোট্ট একটা আলোচনা। আমার সেশন যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই টেক্সটবুক এই মানে আমার যে টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে এনরোল করুন, যুক্ত হন। এখানে আমি ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে দিয়ে থাকি, ওকে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, এখানেও আপনাদের যুক্ত হতে হবে, সমস্ত স্যার এবং ম্যাডামদের একসাথে পেয়ে যাবেন। এবং আমার এই সেশন যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই কষ্টের ফল দিন, মানে আপনারা একটু ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন যারা আপকামিং পরীক্ষাগুলো দিতে চলেছে, এবং অবশ্যই সবাইকে বলবো যে আমাদের সাথে পেইড ব্যাচে যুক্ত হয়ে যান, সেখানে আরো ডেপথে আপনারা ক্লাস পাবেন, ওকে। প্লিজ লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরো ভিডিও আসবে, শুধু আমরা পেইড ব্যাচ নয়, ইউটিউবে এরকম ভিডিও নিয়ে আসবো, ওয়ান শট ভিডিওগুলো, তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। চলুন আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।